ইসের ছবি, ইনসেক্টসের ছবি আছে এখানে আর কি। এইটা সম্ভবত লাউজ। লাউজটা যখন হেড লাউজ হয় তখন তাকে বলা হয় লাইস। অনেক সময় লাইস বলবো, অনেক সময় লাউজ বলবো, দেখবা তোমরা। এটা সম্ভবত ফ্লি, মশা। এখানে একটা টিক্স, একটা মাইট। তো এই চারটা অর্গানিজমের নাম তোমরা মনে রাখো, চেহারা দেখে রাখো। টিক, মাইট, ফ্লি এন্ড লাউস। এই চারটা অর্গানিজম আমাদের কালপ্রিট এই ডিজিজের জন্য। এটা ভালো করে তোমাদের চিনে রাখতে হবে আর কি। I am dangerous, don't underestimate me. আমরা অনেক সময় এইসব জ্বরকে আন্ডারএস্টিমেট করি, এতে অনেক সময় দেখা যায় রোগী খারাপ হয়ে যায় এবং রোগীর জীবন মরণ সমস্যা হয়ে যেতে পারে, কিছু মর্টালিটিও হতে পারে আর কি। এই জন্য ডোন্ট আন্ডারএস্টিমেট রিকেটশিয়াল ডিজিজ। রিকেটশিয়াল ফিভার ইজ নট এ রেয়ার কন্ডিশন, নট এ রেয়ার কন্ডিশন। আমি যেটা বলছি তোমাদের আজকাল পাওয়া যায় প্রায়। রেদার ইট ইজ মোস্টলি রিমেইন আন্ডার ডায়াগনোসড। ডায়াগনোসিস করা যায় না, কারণ ডায়াগনোসিস জন্য আমাদের খুব ভালো কোনো প্রসিডিওর নাই। দেখি যার পরে কি অবস্থা আর কি। এটা মনে রেখো যে it is rather common in our society. The rickettsial fever are the most common tick-borne infection. ওই যে একটা বলছিলাম tick. It is important to ask potentially infected patients about the contact with tick, lice, flea, also mite. এগুলোর কন্ট্যাক্টে রোগী আসছিল কিনা এটা তোমাকে মানে কোশ্চেন করতে হবে এসছি নেওয়ার সময় আর কি। ধরো রোগী অনেক সময় এখানে আসে, ওই তোমাদের হোটেলে থাকে, আমরা অনেক ওই যে কোম্পানির বড় বড় অফিসার এসে বলে মশার কামড়ে, সার্বকার কামড়ে ঘুমাতে পারলাম না। এই ধরনের কন্ট্যাক্টে তারা এসছে কিনা আর কি, এটা হিস্ট্রিতে নিতে হবে। এটা কিন্তু মেইনলি টু টাইপস অফ রিকেটশিয়াল ফিভার। একটা হলো টু মেইন গ্রুপস অফ রিকেটশিয়াল ফিভার, একটা হলো স্পটেড ফিভার আর একটা হলো টাইফাস ফিভার। এটা মনে রাখো। তাহলে চারটা অর্গানিজম মনে রাখলা, ইট ইজ নট আনকমন মনে রাখলা, ইট মে বি ডেঞ্জারাস এটা মনে রাখলা, আর তোমার মনে রাখবা ইট ইজ টু টাইপস, একটা হলো স্পটেড ফিভার আর একটা হলো টাইফাস ফিভার। স্পটেড ফিভার, টাইফাস ফিভার, এটা মনে রাখো তোমরা। বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা দেখি কি অবস্থা। রিকেটশিয়াল ইনফেকশন আর ফ্রিকুয়েন্ট, আন্ডার ডায়াগনোসড, এক কথা, ডায়াগনোসিস করা যায় না। কজ অফ febrile illness in Bangladesh due to lack of community-based data and non-availability of confirmatory laboratory test. এই জন্য এটা কমন কন্ডিশন কিন্তু আন্ডার ডায়াগনোস থাকে। In 1993, who reported that these are important cause of febrile illness in several parts of the Indian subcontinent, including West Bengal. Since Bangladesh is very adjacent to the West Bengal of India, it is very likely that the same rickettsia would be responsible for pyrexia of unknown origin. That's why few studies has already been carried out in Bangladesh. Flea-borne spotted fever, flea-borne, যেটা মশার সাহায্যে, যেটা মাছির সাহায্যে যেটা ট্রান্সমিট হচ্ছে, is an emerging, মানে এটা বাড়তেছে দিন দিন। And scrub typhus is re-emerging disease worldwide. CDC আটলান্টার বক্তব্য। রি-ইমার্জিং মানে একবার হয়ে গেছে, আবার কমে গেছে, আবারও বেড়ে যাচ্ছে অনেক। স্ক্রাব টাইফাস এবং ফ্লি-বর্ন স্পটেড ফিভার। একটু হিস্ট্রিটা দেখি আমরা। রকি মাউন্টেন স্পটেড ফিভার একটা ফিভার। স্পটেড ফিভারের একটা মানে ভ্যারাইটি was first discovered in 1896 in the Snake River Valley of Idaho. আবিষ্কারকের নাম হলো হাওয়ার্ড টেইলর রিকেট, first to identify the infectious organism. He also died from typhus. একই রোগে মারা যায়, উনি আবিষ্কার করছেন, মারাও গেছেন এটা নিয়ে। রিকেটশিয়া সম্পর্কে এখন একটু অর্গানিজম নিয়ে আমরা একটু শুনে নিই, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ স্মল ব্যাকটেরিয়া, অব্লিগেটরি ইন্টারসেলুলার অর্গানিজম। এটা কিন্তু ইন্টারসেলুলার ভাইরাসের মতো, বাইরে বাঁচতে পারে না। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অব্লিগেটরি ইন্টারসেলুলার অর্গানিজম, সেলের মধ্যে থাকতে হবে। এটা কক্কাস না বেসিলাই,
এটা মাঝামাঝি অবস্থা, কক্ষায়িত হতে পারে, বেসিলে হতে পারে, শেপ ফর্ম চেঞ্জ করে কক্ষ বেসিলে একে বলা হয়। কক্ষাস বোঝো গোল গোল, আর বেসিলে জানো যে লম্বা টাইপের আর কি। এটা হাইলি প্লেওমোরফিক, ওই যে মানে তার চেঞ্জ করে। ব্যাকটেরিয়া ক্যান প্রেজেন্ট এজ কক্কাই অর এজ বেসিলে। cannot grow in culture media but cultivate only in living tissue, যেহেতু এটা ইন্টারসেলুলার অব্লিগেটরি ইন্টারসেলুলার অর্গানিজম। নন ফ্ল্যাজেলেট, নন মোটাইল, নন স্পোর ফর্মিং, অকুপাইং এ পজিশন বিটুইন ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস, যেহেতু ইন্টারসেলুলার এটা সার্ভাইভ করে। এটা কয় যে জেনেটিক ডিজিজ। জেনেটিক মানে অ্যানিমেল থেকে ম্যানে আসে আর কি। তাহলে এটা একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম, অব্লিগেটরি ইন্টারসেলুলার অর্গানিজম, কক্কোবেসিলাই, only can grow in culture media, cannot grow in culture media, only living tissue তে grow করে ভাইরাসের মতো, নন ফ্ল্যাজেলেট, নন মোটাইল, নন স্পোরফোরিং। এটা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মাঝামাঝি অবস্থা, এটা একটা জেনেটিক ডিজিজ। ট্রান্সমিশনটা কিভাবে হয় এটাও ভালো করে শুনে রাখো তোমরা। ট্রান্সমিশন ট্রান্সমিটেড টু হিউম্যান, এমন কিন্তু একটা মানে ইনসিডেন্টাল হোস্ট বা ইনফেক্টেড বাই ইনসিডেন্টাল ইনফেকশন বাই আর্থ্রোপড। আর্থ্রোপড দ্বারা, আর্থ্রোপড ভেক্টর তারা এটাকে ট্রান্সমিট করে। কি কি ভেক্টর আছে? লাইস, ফ্লি, আমরা আগে বলছি টিক এন্ড মাইট, এদের মাধ্যমে ট্রান্সমিটেড হয়। দে অ্যাক্ট অ্যাজ বোথ রিজার্ভার এবং ভেক্টর। তারা এটাকে মানে রিজার্ভার হিসেবে কাজ করে এবং ভেক্টর হিসেবে কাজ করে। এটা তারা এটাকে তাদের মধ্যে বাড়তে দেয় এবং এটা তাদের ছড়ায়ও তারা আর কি। এছাড়া আরো কিছু রিজার্ভার আছে, তারা রিজার্ভার হিসেবে কাজ করে, ভেক্টর হিসেবে না। যেমন র্যাট, ক্যাট এন্ড ডগস, র্যাটস, ক্যাটস এন্ড ডগস, এগুলো রিজার্ভার হিসেবে কাজ করে। আর এই যে আর্থ্রোপড গুলোকে বলা হলো, এরা রিজার্ভার হিসেবে কাজ করে এবং ভেক্টর হিসেবে কাজ করে। দে কজেস ডিজিজ ইন হিউম্যান এন্ড ডোমেস্টিক অ্যানিমেল। হ্যাঁ, শুধু হিউম্যান না, ডোমেস্টিক অ্যানিমেলে কাজ করে, মানে এটা স্প্রেড করে দ্য ডিজিজ। ক্যাটস এন্ড ডগস এন্ড রোডেন্টস, রোডেন্টস মানে যাদের তীক্ষ্ণ দাঁত আছে আর কি, শার্প টিথ, ক্যানাইন টিথ মেনলি, যেমন মাইস, র্যাট, এগুলো আর কি। Human are accidental host acquired by contamination of protetic bite site or contact of arthropod excreta with protetic skin. আমি তোমাদের আবার একটু বলি, ধরো হিউম্যান কিভাবে অ্যাফেক্টেড হয়। এদের কামড়ে এদের এখান থেকে বাইট হতে পারে, এদের স্যালিভার মাধ্যমে, অথবা তোমাদের স্কিনে বাইট সাইটে অথবা অন্য কোনো অ্যাব্রেশন সাইটে যদি এদের স্ক্রেটার, এই যে আর্থ্রোপোডের স্ক্রেটা মানে স্ক্রেটা এখানে কন্টামিনেশন হয়, ওর মধ্যে স্ক্রেটার মধ্যে এই তোমার রিকেটশিয়া থাকে এবং তার আলটিমেটলি ব্লাডে যেয়ে তোমার ডিজিজ করতে পারে আর কি। তাহলে একটা হলো স্ক্রেটা আর একটা হলো স্যালাইভা। স্ক্রেটার মাধ্যমে কেন আসে? কারণ এই ব্যাকটেরিয়া গুলো গ্রো করে ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে আর কি। এই আর্থ্রোপোডের এইসব ভেক্টরের ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে গ্রো করে, তাদের স্ক্রেটারের মধ্যে এই তোমার এই ধরনের রিকেটশিয়া গুলো থাকে, এবং যখন একটা অ্যাব্রেটেড স্কিন বা হোয়াইট স্কিন, যেখানে একটা বাইট হয়েছে, তার কন্ট্যাক্টে আসে অথবা স্যালাইভার কন্ট্যাক্টে আসে, তখন ওই অর্গানিজমটা ভিতরে ঢুকে যায়। Saliva of some biting vectors is infected. Transmission can also occur via inhalation from fleas, feces. এটা খুব রেয়ার ইনহেলেশন। নো হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। তাহলে মেনলি ট্রান্সমিশন ভেক্টর হিসেবে কাজ করছে লাইস, ফ্লিস, টিকস এন্ড মাইটস। আর শুধু ভেক্টর হিসেবে, রিজার্ভার হিসেবে কাজ করতে পারে র্যাট, ক্যাট, ডগস এন্ড আদার রোডেন্টস। এই যে আর্থ্রোপড গুলা, তারা রিজার্ভার, ভেক্টর দুই হিসেবে কাজ করে। আর এই জিনিসটা স্প্রেড আউট করে দুইভাবে, একটা হলো থ্রু বাইটিং অথবা কন্ট্যাক্ট অফ স্ক্রেটা এট দ্য অ্যাব্রেটেড স্কিন অথবা বাইট স্কিন, যেখানে লিক হয়েছে আর কি। আবার একটু দেখে রাখো মাইট চেহারা, আবার দেখে রাখো তোমরা। আচ্ছা, এইগুলো ফ্লি, মশা, এইগুলো লাইস মানে হেড লাউস, আর এটা হলো হার্ট টিক, টিক্স। এগুলো তোমাদের চেনা খুব জরুরি না, কিন্তু নামগুলো মনে রাখা জরুরি। আর এই হলো রিজার্ভার, এটাকে রিজার্ভার সরায় না সাধারণত, এরা রোডেন্ট। রেড, ক্যাটস, রেডস, ক্যাটস। ট্রান্সমিশনটা কিভাবে আমরা দেখি, আবার দেখবো আরো স্লাইডে আর কি। এই হলো ভেক্টর,
সে কি করে, সাক ব্লাড ফ্রম ইনফেক্টেড র্যাট আর ক্যাট, যারা রিজার্ভার শুধু ট্রান্সমিট করে না, তাদের কাছ থেকে ব্লাড নিল, এটা ভেক্টর, এখন সে ইনফেক্টেড না, কিন্তু ইনফেক্টেড র্যাট ক্যাট বা আদার রোডেন্ট থেকে যখন ব্লাড নিল তখন কি হলো, সে নিজে ইনফেক্টেড হয়ে গেল, সে এখন ইনফেক্টেড ভেক্টর হয়ে গেল। এই ইনফেক্টেড ভেক্টর কি করবে, ইনফেক্টেড ভেক্টর যখন মানুষকে কামড়াবে তখন হিউম্যান বিইং বিকাম ইনফেক্টেড, তাদের মধ্যে রিকেটশিয়া ছড়াই দেবে আর কি। অথবা আরেকটা কাজ করতে পারে, এরা এই যে ভেক্টর, এরা তো ওই অ্যাডাল্ট, এরা লে এগ থেকে তাদের লার্ভা হয়, নিম্ফ হয়, সেগুলো আবার মানুষকে কামড়িয়ে তার মাধ্যমেও এরকম ট্রান্সমিট করতে পারে রিকেটশিয়া। তাহলে সরাসরি তারা কামড়ের মাধ্যমে এটা করতে পারে, অথবা তারা একটা ডিম পারলো, ডিম থেকে বাচ্চা হলো, বাচ্চা থেকে আর একটু ডেভেলপ বাচ্চা হলো, তাকে বলে নিম, এটা মানুষকে কামড়ালো, তারপরে মানুষের ইনফেকশন হতে পারে। তাহলে অ্যাডাল্ট কামড়ে হতে পারে, নিমটার মাধ্যমে হতে পারে। এটা হলো খুব সহজভাবে বলা তোমাদের হাউ টু ট্রান্সমিট দ্য রিকেটশিয়া। এখানে আবার একটু ছবিতে দেখে নেই, এই হলো রিকেটশিয়ার ছবি, এখানে রিকেটশিয়ার ছবি মানে এগুলো হলো টিক্স, এই যে টিক্স। সরি তোমাদের আবার একটু বলি, এটা এই যে কিভাবে গেল এটা ভেক্টর নিয়ে। এখন আসো এই টিক্স, এই যে টিক্সের মাধ্যমে টিক্সের ছবি দেখানো হচ্ছে। এরা কি করলো, একটা ইনফেক্টেড রোডেন্টকে কামড়ালো, তারপর নিজেরা ইনফেক্টেড হয়ে গেল, এই যে ইনফেক্টেড, ইনফেক্টেড হয়ে তারা করলো কি, তারা দেখো ইনফেক্টেড নিম্বাল টিক্স, এরা ইনফেক্টেড হওয়ার পরে এরা ওই যে ডিম পারলো, ডিমের পরে ডিম হলো, ডিম হয়ে এখন এরা করলো কি, আলটিমেটলি অ্যাডাল্টটিকে কি করলো, অ্যাডাল্টিক হলো আর কি। অ্যাডাল্টিক হয়ে এরা ডিম পারলো, ডিম পারার পরে এদের আবার বাচ্চা হলো, ওই যে তারাও আবার কামড় দিল, কাকে কামড় দিল, আনইনফেক্টেড রোডেন্টকে, এও কামড় দিল আনইনফেক্টেড রোডেন্টকে, আলটিমেটলি এই রোডেন্টটাও ইনফেক্টেড হয়ে গেল। এইভাবে সাইকেল চলতে থাকে। আবার বলি একটু, এই যে আনইনফেক্টেড টিক, তারা এই ইনফেক্টেড রোডেন্টকে কামড় দিয়ে তারা নিজেরা ইনফেক্টেড হয়ে গেল, এদিকে ইনফেক্টেড লার্ভা হলো, এদিকে অ্যাডাল্ট ইনফেক্টেড হয়ে গেল। তারা যখন আবার মানে আনইনফেক্টেড রোডেন্টকে কামড়াবে, সে তোমার ইনফেক্টেড হয়ে গেল। আবার আরেকদিকে আমরা দেখেছি ইনফেক্টেড নিম টিক, এটা যে করলো কি, অ্যাডাল্ট হয়ে তারা ডিম পারলো, ডিম পারার পরে ডিম থেকে হ্যাচ করে আবার ওই যে লার্ভা হলো আর কি। এই হলো সাইকেল। এই সাইকেলের মধ্যে হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল হলো কি, এরা এই যে অ্যাডাল্ট, এটা কামড় দিয়ে দিল মানুষকে, কামড় দিয়ে দিলে মানুষ ইনফেক্টেড হয়ে গেল। এই হলো ঘটনা, এগুলো তোমরা একটু ভালো করে বুঝে নাও। কিভাবে সোজা কথা, আমরা যখন মানে টেক মাইট লাইস অথবা প্লিজ এদের স্ক্রেটার অথবা কামড় খাবো, তখন উই ক্যান বি ইনফেক্টেড, যদি তারা ইনফেক্টেড থাকে ওই ভেক্টর গুলো। আর্থ্রোপোডগুলো প্যাথোজেনেসিস কি এখন আমরা একটু দেখি। প্যাথোজেনেসিস তোমার এই যে মানে অর্গানিজমটা, ব্যাকটেরিয়াটা, এটা গ্রো করে হলো তোমার ইসে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল লাইনিং এ, এন্ডোথেলিয়ালের মধ্যে, এন্ডোথেলিয়াল সেলের মধ্যে, যেহেতু এটা অবলিগেটরি ইন্টারসেলুলার বলছি আর কি, তাহলে এন্ডোথেলিয়ামের মধ্যে এই ব্যাকটেরিয়া গুলো গ্রো করে আর কি। কারণ ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামের মধ্যে যখন গ্রো করে তখন কি হয়, সেখানে আলটিমেটলি ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হলে ব্লাড ভেসেলে কিছু চেঞ্জ হয়, ব্লাড ভেসেলে পারমিটিভিটি বাড়ে, সেখানে কিছু স্ট্যাসিস হয়। আলটিমেটলি ব্লাড ভেসেল তো সমস্ত বডিতেই আছে, বডির সমস্ত বডি অ্যাফেক্টেড হতে পারে। তো যখন এই তোমার এন্ডোথেলিয়ামে তারা গ্রো করে, তখন যেখানে ইনক্রিজ দেওয়া ভাস্কুলার পারমিটিভিটি বাড়লে সেখানে এডিমা হবে। এডিমা যদি ব্রেনে হয়, লাংসে হয়, তাহলে এটা অনেক খারাপ অবস্থায় চলে যেতে পারে, ব্রেন এডিমা হলে মারাও যেতে পারে, লাং এডিমা থেকে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। আর এইটা এডিমা হয়ে ব্লাড লিকেজ হয়ে ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, হাইপারটেনশন হতে পারে, আলটিমেটলি অর্গানের পারফিউশন কমে যেতে পারে, অর্গান ফেলিওর হতে পারে, মেনলি কিডনি ফেলিওর হলে অ্যাকুট কিডনি ফেলিওর একেআই হতে পারে। এই গেল একটা দিক। আর একটা হলো রেসপিরেটরি সিস্টেম কি হয় দেখো, ইন্টেন্স ইনফেকশন অফ দি এন্ডোথেলিয়াম অফ দি পালমোনারি মাইক্রোসার্কুলেশন, এখানে কি হবে, ইন্টারস্টিশিয়াল পালমোনারি এডিমা অথবা নিউমোনিয়া, আলটিমেটলি নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, হাইপোক্সিমিয়া।
লাঞ্চের বেলা বডিতে পৌঁছলে কিডনি কিভাবে ফেলিয়ার হয়, অন্যান্য অর্গান কিভাবে ফেলিয়ার হয় বললাম। আবার লাঞ্চের বেলা কি হয়, ইন্টেন্স ইনফেকশন অফ দ্য এন্ডোথেলিয়াম, ওই যে এন্ডোথেলিয়াম এর উপরে পালমোনারি সার্কুলেশনে সেখানে কি হবে, আলটিমেটলি ওই লিকেজ হয়ে ইন্টারস্টিশিয়াল এডিমা হবে বা নিউমোনিয়া হবে। আলটিমেটলি মনে হবে ওখানে নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা আর কি। আলটিমেটলি অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, হাইপোক্সিমিয়া, পেশেন্ট মে ডাই। আবার ট্রান্সমিশনটা তোমরা আবার একটু দেখো, ভালো করে বোঝো আর কি। এটা হলো একটা এনিম্যাল আর হিউম্যান ধরো, এটা একটা অ্যাডাল্টিক্স আলটিমেটলি করে কি, তারা ডিম পারে। এই ডিমটা এর থেকে আবার অ্যাডাল্টিক হতে পারে, ডিম থেকে অ্যাডাল্টিক হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি একটা অ্যাডাল্টিক, একটা ডিম পারলো, ডিম থেকে অ্যাডাল্টিক হচ্ছে, হওয়ার পরে এটা একটা ইনফেকশন ট্রান্সফার অন ব্লাড ফিড। তারা অ্যাক্সিডেন্টাল বাইটিং করে বা তাদের স্কেটা কন্ট্যাক্টে এসে, মানে স্কিন লিকেজ বা ব্রুজিং স্কিনের কন্ট্যাক্টে এসে একটা মেল, মানে একটা পার্সন ইনফেক্টেড হয়ে গেল, বা বাইটের দ্বারা হলো, ঠিক আছে, তো স্যালাইভা আর স্কেটা যাই হোক, তারা আলটিমেটলি দে ইনফেক্ট দ্য হিউম্যান বিং। হিউম্যান বিং এর মধ্যে ডিজিজটা হলো, তখন হিউম্যান বিং এর মধ্যে ডিজিজ হয়ে যেখানে বাইট হয়েছে সেখানে কি হয়, সেখানে একটা এসকার তৈরি হয়, এসকার এট দ্য সাইট অফ টিক বাইট, লোকাল গ্রোথ অফ রিকেটসি, এখানে লোকাল গ্রোথ অফ রিকেটসি একটা এসকার তৈরি হয়। এসকারটা কেমন আমরা পরে দেখাবো তোমাদের অনেকগুলো ছবি। তো বাইটের জায়গায় হলো একটা এসকার তৈরি হলো। আর রিকেটসি স্প্রেড গ্রো ইন দ্য ভাস্কুলার এন্ডোথেলিয়াম, যেটা বলছিলাম, এটা আলটিমেটলি লিভারে যে হেপাটাইটিস করবে, ব্রেনে যাবে, নিউরোলজিক্যাল ফিচার করবে, হ্যাঁ, তারপরে অন্যান্য অর্গানে যাবে, স্কিনে যাবে, তারপরে ধরো অন্যান্য অর্গানে যাবে, কিন্তু মেইনলি এখানে ব্রেন, লিভার আর স্কেলেটটা দেখানো আছে। ট্রান্সওভারিয়াল ট্রান্সমিশন, ট্রান্সওভারিয়াল মানে হলো অ্যাডাল্ট টিক্স, তার থেকে তোমার এগ থেকে আবার হলো, তারপর লার্ভা থেকে নিম থেকে এই তোমার ইনফেকশনটা ট্রান্সমিট হবে, তাকে বলে ট্রান্সওভারিয়াল ট্রান্সমিশন। তাহলে আবার দেখি, অ্যাডাল্ট হর্ন দে ইনফেক্ট দা হিউম্যান ইনফেকশন হওয়ার পরে এন্ডোথেলিয়ামে গ্রো করবে, গ্রো করার পরে সিএনএস ধরবে, লিভার ধরবে, স্কিন ধরবে, এসব আর কি। খুব সহজভাবে বলা হচ্ছে আর কি তোমাদের বারবার করে। আবার শোনো, ইনোকুলেশন হলো ইনভেট লোকাল লিম্ফ নোড, তারপরে স্প্রেড বাই ব্লাড স্ট্রিম, তারপরে ইনভেট ভাস্কুলার এন্ডোথেলিয়াম, তারপরে অর্গান হাইপারিমিয়া, সিস্টেমিক লিম্ফোডেনোপ্যাথি, তারপরে কি হবে দেখো, জেনারেল সিম্পটম অফ ইনটক্সিকেশন, ঠিক আছে, তারপর এনলার্জমেন্ট অফ দি লোকাল লিম্ফ নোড, তারপরে এসকার ফর্মেশন, এতগুলো জিনিস হয় আর কি। ইনোকুলেশন থেকে ম্যাকুলোফার্মুলা এসকার ফর্মেশন, লিম্ফ নোড ইনভলভমেন্ট থেকে এনলার্জমেন্ট অফ লিম্ফ নোড, ব্লাড স্প্রেড হয়ে জেনারেল সিম্পটম অফ ইনটক্সিকেশন এন্ড ভাস্কুলার এন্ডোথেলিয়াম হয়ে অর্গান হাইপারেমিয়া এন্ড সিস্টেমিক লিম্ফোডেনোপ্যাথি। যতটুকু বোঝো তাতেই হবে আর কি। এখন আমরা আরেকবার পড়লে আরেকবার ভালো বুঝবো আর কি। ইনফেকশন অফ হিউম্যানস থ্রু দ্য স্কিন অকার ফ্রম দ্য স্ক্রেটা অফ দি আর্থ্রোপড, যেটা বলছিলাম স্ক্রেটা, বাট দি স্যালাইভা অফ সাম বাইটিং ভেক্টর ইজ ইনফেক্টেড। কারণ স্যালাইভা দিয়েও হতে পারে এটা, তাহলে স্ক্রেটা দিয়ে হতে পারে, স্যালাইভা দিয়ে হতে পারে। আগে বলছি তোমাদের, দি অর্গানিজমস মাল্টিপ্লাই ইন দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, তোমাদের বলছি প্রোডিউসিং লেশন ইন দ্য স্কিন, একটা স্কিনে লেশন করে, সিএনএস লেশন করে, আগে দেখালাম তোমাদের আগে। হার্টে দেখাইনি, এখন দেখে রাখো, হার্টেও হতে পারে, লাংস বলেছি লাংসে হতে পারে, তাহলে স্কিন হতে পারে, মাথার দিকে ব্রেনে হতে পারে, বুকের মধ্যে হার্ট লাংসে হতে পারে। এখন অ্যাবডোমেনে আসে কোথায় হয়, লিভারে আমরা বলছি, এছাড়া কিডনিতেও হতে পারে, স্কেলেটাল মাসলেও হতে পারে। কিডনি আমরা বলছি যে এখন রেনাল ফেলিওর ডেভেলপ করে। তাহলে আবার দেখো, স্কিন, সিএনএস, হার্ট, লাং, লিভার, কিডনি, স্কেলেটাল মাসল, এগুলো একটু মনে রাখতে হবে। এন্ডোথেলিয়াল proliferation associated with a perivascular reaction, ওখানে proliferation হয়টা কি, একটা পেরিভাস্কুলার রিঅ্যাকশন হয়, মে কজ থ্রম্বোসিস এন্ড পারপুরা। ওই যে এন্ডোথেলিয়াল রিঅ্যাকশন হলো, ওখানে পেরিভাস্কুলার রিঅ্যাকশন হচ্ছে, এটা আলটিমেটলি এখানে থ্রম্বোসিস করতে পারে, পারপুরা করতে পারে, লিকেজ হয়ে। ইন এপিডেমিক টাইফাস,
এপিডেমিক টাইফাস আমরা পরবর্তী মধ্যে ব্রেন ইজ দ্য টার্গেট অর্গান, সেখানে ব্রেনটা হলো মেইনলি এফেক্টেড হয়। অ্যান্ড ইন স্ক্রাব টাইফাস, স্ক্রাব টাইফাসে দি কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড দি লাংস ইজ পার্টিকুলারলি এফেক্টেড। তাহলে এক ধরনের টাইফাস এক জায়গায় মেনলি ধরে, এপিডেমিক টাইফাসে মেনলি ধরে ব্রেন, আর স্ক্রাব টাইফাসটা কমন আমাদের দেশে এটা পাওয়া যায়, দি কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড লাং পার্টিকুলারলি এফেক্টেড। অ্যান্ড এসকার, এ ব্ল্যাক নেক্রোটিক crusted sore. স্কারটা কি? একটা ব্ল্যাক নেক্রোটিক ক্রাস্টেড সোর is often found in the tick and mite-borne typhus. এর সাথে tick আর mite-borne পাওয়া যায়। একটা blackish দেখবা সারাউন্ডিং বাই নেক্রোটিক এরিয়া এন্ড রেডিশ এরিয়া, আমরা ছবি দেখাবো। নেক্রোটিক ক্রাস্টেড সোর দেখলে আর বলবা না, এরকম যদি পাওয়া যায় তাহলে বুঝবা এটা টাইফাস ফিভার বা রিকেটশিয়াল ফিভার, যেটা টিক-বর্ন অথবা মাইট-বর্ন। এটা কেন হচ্ছে? ডিউ টু ভাস্কুলাইটিস ফলোইং ইমিউনোলজিক্যাল রিকগনিশন অফ দি ইনঅকুলেটেড অর্গানিজম। এই যে ওখানে একটা অর্গানিজমটা যেখানে ইনঅকুলেটেড হয়েছে সেখানে ভাস্কুলাইটিস হয়, ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন হয়, আলটিমেটলি তোমার এই যে এই তোমার অ্যাসকারটা তৈরি হয়। রিজিওনাল লিম্ফ নোড ওপেন অ্যানলার্জ। কোথায় কোথায় কোনটা আমাদের দরকার নাই, এখন আমরা ভাগ করব আলাদা করে। একটা হলো স্পটেড ফিভার আর একটা বলছিলাম টাইফাস ফিভার, দুই রকম ফিভার বলছিলাম, তো মনে রাখতে হবে। এখন আমরা প্রথমে করবো স্পটেড ফিভার। অনেক ধরনের নাম আছে, তোমাদের বইতে ডেভিডসন এগুলো আছে, ডেভিডসন থেকে নেওয়া, একটু তোমরা দেখে রাখো, দু চারটা আমরা বলবো আর কি। রকি মাউন্টেন স্পটেড ফিভার, এটা নামটা মনে রাখতে হবে, রকি মাউন্টেন স্পটেড ফিভার। এই অর্গানিজমটার নাম হলো রিকেটশিয়া রিকেটসি, রিকেটশিয়া রিকেটসি। এখানে রিজার্ভার কে তোমাদের পড়াইছিলাম, রিজার্ভার যে ক্যানেন, ক্যাট, ডগ এসব বলছিলাম, রেড, আর ভেক্টর বলছিলাম যে ওই টিক, মাইট, ক্লিয়ান, লাইস। এখানে এখন রিজার্ভার দেখো, এরা হলো রোডেন্ট, মানে যাদের শার্প ক্যানেন টিথ আছে, ডগ, এগুলো হলো তোমার রিজার্ভার। টিক্স, এরা রিজার্ভার হিসেবে কাজ করতে পারে, ভেক্টর হিসেবে কাজ করতে পারে। আর ভেক্টরকে এখানে টিক্স। কোথায় পাওয়া যায় এগুলো? মেনলি নর্থ, সেন্ট্রাল এন্ড সাউথ আমেরিকা, আমেরিকায় বেশি পাওয়া যায় এটা। র্যাশ কি হয়? হ্যাঁ হয়, মরবিলিফর্ম র্যাশ হয়, পরে এটা হেমোরেজিক র্যাশ হয়। গ্যাংগ্রিন হতে পারে রেয়ারলি। আচ্ছা, কোন কোন অর্গান ধরে? আমরা ওখানে অর্গান বলছি, এর মধ্যে এরা ধরে মেনলি হলো লাংস, ব্রঙ্কাই ধরে, হার্ট ধরতে পারে, মায়োকার্ডিয়াম, ব্রেন ধরতে পারে, আর স্কিন ধরে মেনলি। মোর্টালিটি আছে 2 to 12%। আর একটা আছে দেখো, এটা বাংলাদেশে পাওয়া যায়, বুটনিস ফিভার আর কি। বুটনিস ফিভার একে বলে, রিকেটশিয়া কনরি, রিকেটশিয়া কনরি অর্গানিজমের নাম। রিজার্ভার কে? রোডেন্ট, ডগ, টিক্সও একটা রিজার্ভার, এটাও টিক্স বর্ন। এটা মেডিটেরেনিয়ান এরিয়াতে পাওয়া যায়, আফ্রিকায় পাওয়া যায়, সাউথ ইস্ট এশিয়া, সাউথ ওয়েস্ট এশিয়ায় পাওয়া যায়, ইন্ডিয়াতে পাওয়া যায়, ইন্ডিয়াতে পাওয়া গেলে বাংলাদেশে পাওয়া যায়। এটা রিকেটশিয়া কনরি, এটা আর কি। এরা মেনলি র্যাশ তৈরি করে, ম্যাকুলোপপুলার র্যাশ করে, এরা মেনলি স্কিন আর মেনজেস ধরে। এদেরও কিছু মডালিটি আছে আর কি, স্কিন আর মেনিনজেস ধরে মেনলি, ঠিক আছে। আরো কিছু দেখো তোমার অর্গানিজম আছে, যেমন সাইবেরিয়ান টিক টাইফাস, দেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়ান টিক টাইফাস, ওরিয়েন্টাল স্পটেড ফিভার, আফ্রিকান টিক বাইট ফিভার। এগুলো বিভিন্ন তোমার অর্গানিজম রিজার্ভ হিসেবে কাজ করে, বিভিন্ন তোমার ভেক্টর হিসেবে কাজ করে। আর এগুলো পাওয়া যায় বিভিন্ন জায়গায়, ওই সাউথ আফ্রিকা, জাপান, অস্ট্রেলিয়া, সব জায়গায়, সাইবেরিয়া, সব জায়গায়। এগুলো সবাই দেখো একটা জিনিস, সবাই ম্যাকুলোপপুলার র্যাশ তৈরি করে, ম্যাকুলোপপুলার র্যাশ, এবং সবাই মিলে স্কিন আর মেনিনজেস ধরে। এরা মর্টালিটি খুব রেয়ার, সবাই স্কিন মেনিনজেস ধরে। তাহলে তোমরা অর্গানিজমের নাম মনে না রাখতে চলবে, যদি হয় তাহলে তুমি বুঝবা যে এটা স্কিন আর মেনিনজেস ধরে। আর ভেক্টর হচ্ছে একটা, আর তোমার টিক বর্ন আর মাইট বর্ন বা ফেস বর্ন, কোনটা বর্ন তো আমাদের দরকার নেই, শুধু আমরা মানে জানবো যে ক্লিনিক্যাল ফিচারে কি হয় তাদের। এই যে ম্যাকুলোপপুলার র্যাশ হয়, আর এখানে প্রথমটা হয় মরবিলিফর্ম র্যাশ, আর অনেক সময় হেমোরেজিক র্যাশ হয় আর কি। আর এটা মায়োকার্ডিয়ামও ধরে আর কি, ব্রঙ্কাইও ধরে। এখন ডকুমেন্টারি স্পটেড ফিভার নিয়ে আমরা আরেকটু কথা বলবো, তোমরা আরেকটু দেখে নাও লাইফ সাইকেল। অর্গানিজম নাম হলো রিকেটশিয়া রিকেটসি, যেটা বলছিলাম পজিটিভ অর্গানিজম রিকেটশিয়া রিকেটসি। স্টেপ 1 দেখো, রিকেটশিয়া ইনফেক্টেড অ্যাডাল্ট ফিমেল টিক লেগ, ওই যে বলছিলাম
অ্যাডাল্ট তারা ডিম পারে। রিকেটশিয়ার ইনফেক্টেড অ্যাডাল্ট ফিমেল টিক, এই যে এটা লে এক্স, ডিম পারে। তারপর কি হবে? এগ থেকে লার্ভা হয়, উইদিন 6 leg হ্যাজ ফ্রম দ্য এগ, এই যে 6টা পা, এটা হলো লার্ভা। ওই ডিম থেকে লার্ভাটা হলো 6 leg। এখন কি হবে? The larva fed on blood of a small mammal, infecting with it with rickettsia, যে ছোট ছোট ইঁদুর টিঁদুর বলছিলাম, রোডেন্ট, তাদেরকে ইনফেক্ট করে এই যে লার্ভা। তাদেরকে যখন ফিড করে তখন তাদেরকে ইনফেক্টেড করে ফেলে। হ্যাঁ, এই যে এগুলোতে এখন ইনফেক্টেড হয়ে গেছে। এটা নর্মাল ছিল, বাইটিং এর পরে এটা ইনফেক্টেড হয়ে গেছে। আর এই লার্ভা থেকে এখন কি তৈরি হয়? দি টিক লার্ভা ডেভেলপ ইনটু এ নিম উইথ 8 leg। এই নিম যখন হয়, নিম মানে অ্যাডাল্ট হওয়ার আগের একটা স্টেজ লার্ভা থেকে, তখন আমরা তাকে বলি নিম। তখন তার 8টা পা থাকে, 8 leg। টিক নিম ইনফেক্ট হিউম্যান উইথ রিকেটশিয়া হোয়াইল ফিডিং অন ব্লাড। যখন তাদের মানুষকে কামড়ায় এই নিমটা, তখন মানুষকে ইনফেক্টেড করে ফেলে। এই তাহলে নিম কামড়িয়ে তার মানুষকে ইনফেক্টেড করতে পারে, অথবা অ্যাডাল্ট টিকও কামড়িয়ে মানুষকে ইনফেক্টেড করে ফেলতে পারে। টিক নিম ডেভেলপড ইনটু অ্যাডাল্ট মাইট, আর কি যে অ্যাডাল্ট টিক বা মাইট যেটা হোক। তারপরে টিক নাও অ্যান অ্যাডাল্ট ইনফেক্টেড another human by taking blood অথবা টেকিং ব্লাড মিল, আরেকজন মানুষকে সেই করলো আবার। তাহলে দেখো, প্রথমে অ্যাডাল্ট লার্ভা তারা লে এগ, এবং সেখানে লার্ভা হলো 6 leg। এই লার্ভা কামড়ালো ছোট ছোট জন্তু প্রাণীকে, রোডেন্টকে, তাদেরকে ইনফেক্টেড করে ফেললো, এবং এ নিজে হলো নিম। এই নিম হিউম্যান বিং এ কামড়িয়ে হিউম্যানকে ইনফেক্টেড করে ফেললো। আর নিম থেকে আলটিমেটলি অ্যাডাল্ট লার্ভা হলো, অ্যাডাল্ট লার্ভা মানুষকে কামড়িয়ে তাকে ইনফেক্টেড করে ফেলে। এটা হলো সাইকেল। রকি মাউন্টেন রেসপিরেটরি ফিভার, তাহলে বুঝবা এটা একটা টিক বর্ন ডিজিজ। টিক বর্ন ডিজিজ, মনে রেখো এটা টিক বর্ন ডিজিজ। এখানে আমরা এত কিছু বলবো না, আমরা শুধু একটু বলি যে তোমার মানে পেটিকি ফরমেশন আফটার ব্লাড প্রেশার কাপ এলিভেটেড, যেমন হিসেবে আমরা দেখি আর কি। কোভিডে দেখি, অনেক সময় এসে দেখি আর কি, ডেঙ্গুতে দেখি আর কি। এখানে দেখো তোমাদের একটুখানি জিনিস দেখাই, ট্রিটমেন্ট এগুলো আমরা পরে পড়বো। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন টিক বাইট, abrupt onset of symptom, fever, headache, myalgia, cup tenderness, rash, palm and sore। এগুলো মেলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আবার একটু শুনে রাখো, টিক বর্ন তো অনসেট ফিভার হবে, হেডেক হবে, মাইলজিয়া হবে, বডি এক হবে, কাপে টেন্ডারনেস থাকবে, এবং র্যাশ থাকবে। পাম এন্ড সোলে বেশি থাকবে র্যাশটা। তোমাদের শুধু যেটা দেখাতে চাই যে র্যাশটা, আমরা এটা নিয়ে আবার পরে কথা বলবো। র্যাশ মেনলি কোথায় আছে? লিম্ফে আছে বেশি, দেখো পেরিফেরিতে বেশি আছে, এবং হাতে পায়ে পাম এন্ড সোলে র্যাশ থাকে। এই যে বডিতে কম র্যাশ, পেরিফেরিতে বেশি র্যাশ, পরে পেরিফেরি থেকে বডির দিকে আসে, একে বলা হয় সেন্টিপেটাল। একে বলা হয় সেন্টিপেটাল। সেন্ট্রিপেটাল, এটা পেরিফেরিতে বেশি, বডিতে কম, এটাকে বলে সেন্ট্রিপেটাল। ঠিক আছে? আর যদি বডিতে বেশি থাকে, যেমন চিকেন পক্সে, পেরিফেরিতে কম থাকে, তাকে বলে সেন্ট্রিফিউগাল। সেন্টার থেকে পেরিফেরিতে যখন যায় তাকে বলে সেন্ট্রিফিউগাল, আর পেরিফেরি থেকে যখন বডিতে আসে তখন বলে সেন্ট্রিপেটাল। এই ছবিটা দেখে রাখো, সেন্ট্রিপেটাল, তোমরা দেখো। আর এগুলো নিয়ে আমরা আবার কথা বলছি। র্যাশ গুলো একটু দেখে রাখো, বিভিন্ন রকম র্যাশ ছবিতে দেখানো হচ্ছে তোমাদেরকে, একটু চেহারা দেখে রাখো। রোগী দেখলে অনেক সময় র্যাশ গুলো খুঁজবা, র্যাশ পেলে বুঝবা রিকেটশিয়াল ফিভার হওয়ার সম্ভাবনা বেশি। অনেক ভাইরাল ফিভারের র্যাশ হয়, আর র্যাশের সাথে যদি একটা অ্যাশকার পেয়ে যাও, তাহলে তো তুমি একদম শিওর হলো যে এটা রিকেটশিয়াল ফিভার। অ্যাশকার র্যাশ গুলো কত সিরিয়াস হতে পারে দেখো তোমরা একটু, এই যে র্যাশ এগুলো। কিন্তু এখানে দেখো এই কি অবস্থা হয়েছে, এখানে দেখো কি অবস্থা হয়েছে, এখানে দেখো হাতে দেখো কি অবস্থা হয়েছে, গ্যাংগ্রিন হয়ে গেছে উইথ edema of the hand in a patient with Rocky Mountain respiratory fever। গ্যাংগ্রিন হয়ে গেছে, এই যে ব্লাড দেখো এখানে নেই, এই দেখো গ্যাংগ্রিন হয়ে গেছে।
Rocky Mountain spotted fever, a severe petechial and purpuric eruption is noted in the arm in this fatal case. এই যে আর্মে দেখা গেছে, তাহলে এই র্যাশটা অনেক সিরিয়াস হয়ে যেতে, গ্যাংগ্রিনও হয়ে যেতে পারে। তোমরা এটা মাথায় রাখো শুধু। এই দেখো র্যাশ, এটা বাচ্চাদের একটু দেখানো হচ্ছে, বাচ্চাদের হয়, এটা অনেক হয়। Initial symptom: children infected with Rocky Mountain spotted fever first have symptom common to many other infection. Infectious disease symptom appear in 3 to 12 days, including. প্রথমে যেটা হবে, আবার বলি, Rocky Mountain spotted fever first have symptom common to many other infectious disease symptom. যে কোনো ইনফেকশন ডিজিজ সিম্পটমে যেটা হয় আর কি, সেরকম সিম্পটম হয়। সেটা কি? ফ্লু লাইক সিম্পটম হবে, হাসি কাশি থাকবে, একটু গলা ব্যথা থাকতে পারে, একটু ফিভার হবে, মাসল পেন হবে, সিভিয়ার হেডেক হবে, নশিয়া ভমিটিং হতে পারে, লস অফ অ্যাপেটাইট হতে পারে, কনফিউশন আর আদার নিউরোলজিক্যাল ফিচার হতে পারে। আবার দেখো, ফিভার, ফ্লু লাইক সিম্পটম, ফিভার, মাসল পেন, বডি এক, নশিয়া ভমিটিং, লস অফ অ্যাপেটাইট, এগুলো যে কোনো মানে একটা অ্যাকুট ইলনেস হতে পারে, যেটা এরকম হয়। পরে কি সিম্পটম হয়? পরে দেখা হয় non-itchy rash developed on the wrist and ankle during second and third day of fever. Then it is spread within hours to the torso and palm of the hand and sole. Palm of the hand and sole rash পাওয়া যাবে, এটাকে মনে রাখো। Rocky Mountain spotted fever. Rash is red, spotted and raised. তাকে বলা হয় maculopapular rash. Maculo আছে, আবার কিছু raised papulo আছে, maculopapular rash বলা হয়। অ্যাবডোমিনাল পেইন পাওয়া যাবে, জয়েন্ট পেইন পাওয়া যাবে, ডায়রিয়া পাওয়া যাবে। অ্যাবডোমিনাল পেইন, জয়েন্ট পেইন, ডায়রিয়া এগুলো থাকবে। র্যাশগুলো একটু ভালো করে দেখে রাখো তোমরা। এরকম জ্বর নিয়ে আসলে র্যাশ খুঁজতে হবে। এখন দেখি আমাদের ডেভিডসন কি বলছে আর কি। অর্গানিজমের নাম বলছে আমরা রিকেটশিয়া। রিকেটশি is transmitted by tick bite বলছি আমরা। It is widely distributed and increasing in western and southeastern state of the USA, mainly USA তে হয়, and also in Central and South America. The incubation period is about 7 days. Incubation period is 7 days. The rash appear on about the 3rd and 4th day of illness. আমরা বলছি looking at first like measles. প্রথম measles এর মতো মনে হয়, but in a few hours a typical maculopapular eruption developed. পরে দেখা গেল কিছু rash elevated হয়ে maculopapular rash হয়ে গেল। The rash appear in 24 to 48 hours from wrist, forearm and ankle to the back, limb and chest. ওই পেরিফেরি থেকে আলটিমেটলি তারা বডিতে ছড়াই পড়ে আর কি, and then to the abdomen, চেস্ট অ্যাবডোমেনে চলে আসে, where it is least pronounced. এগুলো এখানে কম থাকে, পেরিফেরিতে বেশি থাকে। তোমাদের দেখালাম। লার্জার কিউটেনিয়াস and subcutaneous hemorrhage may appear in severe case. The liver and spleen become palpable. Abdominal, liver and spleen palpable. At the extreme of life, the mortality narrowed to 12%. ঠিক আছে? তোমাদের আবার কি বলে দেই, এটা টিকবর্ন আমরা বললাম, মেইনলি এটা আমেরিকাতে পাওয়া যায়। ইনকিউবেশন পিরিয়ড 7 days। র্যাশ ওঠে 3rd 4th ডেতে, এবং র্যাশগুলো দেখতে প্রথমে তোমার ম্যাকুলার, পরে ম্যাকুলোপ্যাপুলার, এগুলো পেরিফেরিতে বেশি থাকে, পরে স্প্রেড করে অ্যাবডোমেন, চেস্টে চলে আসে, কিন্তু পেরিফেরিতে বেশি পাওয়া যায় এবং পাম এন্ড সোল ইনভলভ হয়। আর লেটার স্টেজে এই র্যাশগুলা মানে হিমোরেজে টার্ন ওভার করতে পারে, হিমোরেজিক স্পট হয়ে যেতে পারে। আর লিভার, স্প্লেন মে বি পালপেবল and mortality হতে পারে। আদার স্পটেড ফিভার অত কমন না, আমরা একটু দু একটা দেখি আর কি। এই যে tick bite causes a distinctive rash and a dark mark which is known as tecnoyer, তার black spot এই যে at the location of the bite, কালো দাগ। এই দেখো এসকার, এই যে একটা কালো দাগ, সারাউন্ডিং ইরেথিমা, নেক্রোটিক টিস্যু। ঠিক আছে? এসকারটা দেখবা, বলবা না আর কি, খুব ইম্পর্টেন্ট। একটা এসকার শোল্ডারে 4 সেন্টিমিটার প্রায় ডায়ামিটার, লেফট কাপে একটা আছে দেখো 3 সেন্টিমিটার ডায়ামিটার, রাইট থাই একটা আছে 4 সেন্টিমিটার ডায়ামিটার।
রকি বান্টুর স্পট ফিভার কিন্তু বাংলাদেশের কথা তোমাদের বলে নাই। এখন দেখো রিকেটশিয়া কর্নোরি যেটা করে মেনলি তোমার এটাকে বলে বুটনিস ফিভার and rickettsia africae হয় এটা causes Mediterranean African tick typhus which also occur in the Indian subcontinent. এটা আমাদের দেশে হয়। The incubation period is approximately 7 days. আগেও দেখি 7 days, এখানেও 7 days. Infected tick may be picked up by walking on grassland. ওই মানে ঘাসের মধ্যে হাঁটতে হাঁটতে ইনফেক্টেড টিকটা পায়টায় লেগে যেতে পারে। or dog may bring ticks into the house, অথবা মানে ধর পোষা কুকুর আছে তারা এটা ঘরে নিয়ে আসতে পারে এবং সেখান থেকে ডিস্টেন্স অন্য জায়গায় ছড়াই পড়ে। Careful examination might reveal a diagnostic eschar, ওই যে eschar যেটা দেখলাম তোমাদের, and the megalovacular rash on the trunk, limb, palm and sole একই রকম। There may be delirium and meningeal sign in severe infection, but recovery is usual. মেনিজিয়াল সাইন যেহেতু ব্রেন ধরে মেনিঞ্জাস ধরে এই জন্য ডেলিরিয়াম হতে পারে, মেনিজিয়াল সাইন অফ ইরিটেশন থাকতে পারে, কিন্তু সাধারণত রিকভারি হয়ে যায়। রিকেটশিয়া আফ্রিকা ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ মাল্টিপল এস্কার। আফ্রিকায় মাল্টিপল এস্কার হতে পারে, একটা না হয়। সাম কজেস পার্টিকুলারলি দোজ উইথ রিকেটশিয়া আফ্রিকা প্রেজেন্ট উইদাউট র্যাশ তাকে বলা হয় স্পটলেস স্পটেড ফিভার। দরকার নেই আমাদের এটা, আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশে র্যাশ পাওয়া যাবে আর এস্কারও পাওয়া যাবে আর কি। তাহলে আমরা এতক্ষণ বললাম স্পটেড ফিভার, এখন আসবো আপনার টাইফাস ফিভার। এটা আরো ইম্পর্টেন্ট, না ঠিক রাখো এটা। টাইফাস ফিভার 3 ধরনের, তোমরা দেখে রাখো। স্ক্রাব টাইফাস, এন্ডেমিক টাইফাস আর এপিডেমিক টাইফাস। স্ক্রাব টাইফাস, এপিডেমিক টাইফাস, এন্ডেমিক টাইফাস একটু মনে রাখার চেষ্টা করো। স্ক্রাব টাইফাসটা তোমার এই অর্গানিজমের নাম হলো ওরিয়েনশিয়া, এটা বলে সুসুগামাসি অথবা সুসুগামাসি। ওরিয়েনশিয়া সুসুগামাসি। আর এন্ডেমিক টাইফাস করে রিকেটশিয়া প্রাওয়াজেকি, আর এন্ডেমিক টাইফাস করে রিকেটশিয়া টাইফি। এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। স্ক্রাব টাইফাস, ওরিয়েনশিয়া সুসুগামাসি, এপিডেমিক টাইফাস রিকেটশিয়া প্রাওয়াজেকি, আর এন্ডেমিক টাইফাস রিকেটশিয়া টাইফি। এখানে কি ভেক্টর কারা? রোডেন্ট। এখানে কারা? ওই রেড সব আর কি। এটা কারা? হিউম্যান। এটা এপিডেমিক টাইফাস হিউম্যান হলো রিজার্ভার, আর এন্ডেমিক টাইফাস মেনলি রেড। এতক্ষণ তোমরা দেখছো যে স্পটেড ফিভার সবই তোমার টিক বর্ন। এখন দেখো যে স্ক্রাব টাইফাস হলো মাইট বর্ন, ভেক্টর হলো মাইট। এপিডেমিক টাইফাসের ভেক্টর হলো লাউস, আর এন্ডেমিক টাইফাসের ভেক্টর হলো ফ্লি। এগুলো কি বাংলাদেশে হতে পারে? হতে পারে। যে সাউথ ইস্ট এশিয়ায় এখানে স্ক্রাব টাইফাস আমাদের দেশে পাওয়া যায় এটা। এপিডেমিক টাইফাস ওয়ার্ল্ড ওয়াইড, এন্ডেমিক টাইফাস ওয়ার্ল্ড ওয়াইড। কি সিমটম হয়? মেকুলোপপুলার র্যাশ, আর এপিডেমিক টাইফাসে মেনলি মরবিলিফর্ম র্যাশ আর ইনভোরেস, যেটা ওই রকি বান্টুর স্পটেড ফিভার পাইছিলাম ওরকম। আর এন্ডেমিক টাইফাসটা খুব স্লাইট, এটা র্যাশ হয় অল্প কিছু। আর এদের মানে গ্যাংগ্রিন বা অন্য কিছু হয় না, গ্যাংগ্রিন হয় না, আনইউজুয়াল। এটাই হতে পারে গ্যাংগ্রিন। টার্গেট অর্গান হলো তোমার ব্রঙ্কাই, মায়োকার্ডিয়াম, ব্রেন এন্ড স্কিন। ওই যেটা তোমার রকি বান্টুর স্পটেড ফিভার ছিল, ওরকম স্ক্রাব টাইফাসেও ব্রঙ্কাই, মায়োকার্ডিয়াম, ব্রেন এন্ড স্কিন। আর এপিডেমিক টাইফাসে মেনলি ব্রেন, স্কিন এন্ড ব্রঙ্কাই, মায়োকার্ডিয়াম, এখানে এগুলো ধরবে। আর এন্ডেমিক টাইফাসটা মাইল্ডার ফর্ম। এর মধ্যে এখন দেখো ওই যে মর্টালিটি তোমার এই যে স্ক্রাব টাইফাসে কিন্তু রেয়ার, কিন্তু তোমার এপিডেমিক টাইফাসে দেখো মর্টালিটি আপ টু 40%, মাথায় রাখো। আর এন্ডেমিক টাইফাস এটা তোমার মাইল্ডার ডিজিজ করে আর কি। একটু মাথায় রাখো তাহলে কোনটা কি অর্গানিজম, এটা আমাদের এখন লাগবে। স্ক্রাব টাইফাস নিয়ে এখন আমরা কথা বলি। স্ক্রাব টাইফাস দেখো কি হয়, one of the most difficult infection to diagnose in early stage, কারণ এটা অন্যান্য ডিজিজের সাথে একই রকম সিমিলারিটি এবং ডায়াগনোসিসের কোনো স্ট্রং টুল নাই, কনফার্মেটরি ডায়াগনোসিসের কোনো পথ নাই। কি হয়? ফিভার হয়, র্যাশ হয়, হেডেক হয়, মাসেল এক হয়, নট ইন দ্য নেক, ঘাড়ে ব্যথা হয়, মানে টাইট ব্যথা, মানে গিট দিয়ে রাখছে, groin and armpit and eschar are the main initial clinical symptom.
এই কয়েকটা কথা এর মধ্যে সবকিছু আছে। ফিভার, র্যাশ, হেডেক, মাসেল পেইন, knot in the neck অথবা pain in the neck, groin and armpit, and eschar in the is the main initial clinical symptom. Epidemiological feature and history of exposure to vector are crucial for diagnosis. সে কোথাও গেছিল কিনা, হোটেলে ছিল কিনা, মশায় মানে সার্পকে কামড়িয়েছে কিনা, হ্যাঁ, এইসব জিনিসগুলো অথবা ওই এরিয়াতে মানে ওই এরিয়াতে ইনফেক্টেড এরিয়াতে ঘুরে আসছিল কিনা, এগুলো হলো মেইন জিনিস। তারপরে এখানে দেখো এই যে র্যাশ আছে অনেকগুলো। ট্রিটমেন্ট আমরা পরে একসাথে বলবো আর কি, ট্রিটমেন্ট এখানে আর আমরা তোমাদের বললাম না। স্ক্রাব টাইফাসটা কিভাবে যায় একটু দেখো, আপনারা আবার একটু দেখি, এখানেও দেখি। এই যে নর্মালি দি লার্ভা ফিড অন দা স্মল ম্যামেল অথবা ফিডিং বার্ড যারা ইনফেক্টেড, তারপরে লার্ভাটা এনগলস হলো, সেখান থেকে আলটিমেটলি নিম্ফ হলো। হ্যাঁ, নিম্ফ কি করবে? both the nymph and the adult can live with the soil. তারপরে এরা লেগ, সেখান থেকে আবার লার্ভা হলো, এই লার্ভা হয়ে আবার তারা রোডেন্টকে কামড় দিয়ে তাকে ইনফেক্টেড করতে পারে, এবং ইনসিডেন্টালি দে ক্যান বাইট দ্য হিউম্যান এন্ড প্রডিউস ইনফেকশন টু দ্য হিউম্যান। হিউম্যান হলো অ্যাক্সিডেন্টাল হোস্ট। এটা হলো মাইট। তো মাইট এইভাবে একইভাবে টিকের মতো একইভাবে এরা কামড় দিয়ে পরে তাদের নিম্ফ হয়, নিম্ফ হয়ে পরে তারা মানুষকে কামড় দিলে অথবা তাদের স্ক্রেটা বা সালাইভা কন্টাক্টে আসলে ব্রিজ অফ দি স্কিনে, তখন এই স্ক্রাব টাইফাস হয়। এই দেখো এস্কার, এই দেখো তোমার বাইটিং সাইট এস্কার আছে সাথে। এস্কার গুলো কোথায় কোথায় এটা দেখো, সাইট গুলো দেখে রাখো। নেকে হতে পারে, anterior fold of the axilla এটা কমন সাইট, পায়ে হতে পারে অনেক সময়, at the site of the abdomen and chest সাইডে, এরকম সাইডে হতে পারে বেশি। এস্কার এন্ড র্যাশ দেখো আর কি, এস্কারও আছে, এই যে এস্কার আছে, এস্কার আছে এখানে, এস্কার আবার র্যাশ আছে, দেখো এই যে র্যাশ, এই যে মাথায় এখানে এস্কার আছে, স্ক্রাব টাইফাস। এস্কারটা কি এখন এটা তোমরা একটু আরেকটু বলে নেই। এস্কারটা কোথায় থাকে? মেইনলি অ্যাক্সিলারি ফোসা, ইনগুইনাল রিজন, পেরিয়ানাল রিজন, স্ক্রোটাম, বাটক এন্ড দি থাই, এসব জায়গায় আছে আর কি। Appearance of an ulcer surrounded by red areola is open, covered by dark scab. এটা আলসার, তার উপরে আছে ডার্ক মানে কালো, এই যে স্ক্যাব মতো, ক্রাশ মতো আর কি, আর সারাউন্ডিং কিছু তোমার রেড এরিয়া আছে। The most specific manifestation of scab typhus. Scab typhus is এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, এস্কার। এই যে এস্কার, আর এই হলো আমার মাইট। এস্কার, এস্কার, স্ক্রাব টাইফাস ইজ কজড বাই, তোমাদের বলছিলাম মরেনশিয়া শোষুগামাসি, আগে বলা হতো এটাকে রিকেটশিয়া শোষুগামাসি, এখন একটু নাম চেঞ্জ হয়েছে। ট্রান্সমিটেড বাই বাইট বলছি আমরা সবাই। এটা অকার ইন দা ফার ইস্ট, মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া and South Pacific Island and Queensland, particularly where patch of forest cleared for plantation has attracted red mites. এত দরকার নাই তোমার কোথায় হয়, দেখো বাংলাদেশে হয়, এটা শুনে রাখো তোমরা। পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমারে এটা পাওয়া যায় স্ক্রাব টাইফাস। অর্গানিজম নাম তোমাদের বললাম। In many patients, one scar or more developed, surrounded by an area of cellulitis and enlargement of the regional lymph node. Scar তো তোমরা দেখলা, রেড এরিয়া দেখলা, এবার রিজিওনাল লিম্ফ নোডটা এনলার্জ হতে পারে। The incubation period is about 9 days. আগে পড়ছিল 7 days, এখন দেখলা এটা 9 days. Mild and subclinical cases are common. The onset of symptom is usually sudden with headache, retroorbital, fever, malaise, weakness, cough. In severe case, the general symptoms increase with apathy and prostration. Prostration মানে exhaustion, মানে খুব দুর্বল হয়ে পড়ে আর কি। তাহলে সব একই রকম সিমটম আর কি, ফিভার, হেডেক, বডি এক, র্যাশ, এগুলো আর কি। এখানে সাথে কাফ আছে, আর কোনো কোনো বেলায় অ্যানোক্সিয়া, ভমিটিং হতে পারে আর কি। An erythematous maculopapular rash often appear on the day of 5th or 7th and spread
to the trunk, face, and limb, including the palm and sole, with generalized painless lip enteropathy. এরিয়াগুলো পেরিফেরি থেকে সেন্টারে ছড়ায়, ট্রাঙ্কে যায়, অ্যাবডোমেনে যায়, তোমার চেস্টে যায়, ফেসে যায়, এবং জেনারেল লিপ এন্টেরোপ্যাথি থাকে। র্যাশ ফেড বাই 14 days, 5-7 দিনে অ্যাপিয়ার করে, আবার 14 days ফেড হয় আর কি। The temperature rises rapidly and continues as a remittent fever. Remittent বলতে তোমরা যখন ফ্লাকচুয়েট করে more than 1 degree centigrade, তাকে বলে remittent. The difference between maximum and minimum temperature more than 1 degree centigrade, remaining above normal with swinging until it fall on the 12 to 18 days. এরকম মানে তোমার রিমিটেন্ট ফিভার চলতে থাকে 12 দিন বা 12 দিন থেকে 18 দিন পর্যন্ত। In severe infection, patient is prostrated, মানে খুব দুর্বল হয়ে যায়, with cough, pneumonia, delirium and deafness. Cardiac failure, renal failure, hemorrhagic spot may develop. Convalescence is often slow and tachycardia may persist for some weeks. রিকভারি খুব আস্তে আস্তে হয় এবং কারো কারো ট্যাকিকার্ডিয়া পারসিস্ট করে রিকভারির পরেও আর কি। তাহলে এখানে আমরা দেখলাম জ্বর একদিন থাকতে পারে 12 থেকে 18 দিন, র্যাশ থাকতে পারে 14 দিন পর্যন্ত, তারপর ডিসঅ্যাপিয়ার করে। ঠিক আছে। আর সিভিয়ার স্টেজে এটা কি হয়, রোগী খারাপ হয়ে যেতে পারে উইথ কাফ, নিউমোনিয়া, ডেলিরিয়াম, ডেফনেস, এগুলো কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে, রেনাল ফেলিয়ার হতে পারে, হেমোরেজিক স্পট, ওই মানে এমনি র্যাশগুলো হেমোরেজিক স্পটে টার্নওভার হতে পারে। তাহলে এটা আমরা বললাম স্ক্রাব টাইপাস। এখন হচ্ছে এন্ডেমিক টাইপাস। এন্ডেমিক টাইপাস তোমার এটা হয় রিকেটসিয়া প্রাওয়াজেকি, ক্যারিড বাই হিউম্যান বাই লাউস, লাউস-বর্ন এটা। It grows in the GI tract of the louse, then enter as the feces of the louse enter the wound as you scratch the bite. Incubation period 7 দিন। এখানেও ফিভার সবই একই রকম। রিকভারি মে টেক মান্থ। হাই মর্টালিটি ইফ নট ট্রিটেড। এখন মর্টালিটি আর বেশি বলছিলাম 40%। মনে রেখো তোমরা, এটা লাউস-বর্ন। Endemic typhus is আমরা একটু দেখি, is caused by Rickettsia prausicki and is transmitted by the infected feces of the human body louse, usually through the scratch of the skin. Patients suffering from epidemic typhus infected lice which live when the patient is febrile. In condition of overcrowding, the disease is spread rapidly. It is prevalent in parts of Africa, especially Ethiopia and Uganda, and in the South America and Afghanistan. আমাদের দেশে এটা পাওয়া যায় না সাধারণত। লার্জ এপিডেমিক কিন্তু ওপেন আছে তো হতে পারে, ঠিক নেই। লার্জ এপিডেমিক্স have occurred in Europe usually as a sequel of war. The incubation period is 12 to 14 days. There may be a few days of malaise, but the onset is more often sudden with rigor, fever, frontal headache, pain in the back and limbs, constipation and bronchitis. The face is flushed and cyanotic, the eye are congested, and the patient become confused. Epidemic typhus. The rash appear 4 to 6 days at the it is the earliest stage. It disappear on pressure, but soon become petechial and subconjunctival mottling হতে পারে। রাশগুলো একসাথে mottling হয়ে বড় হয়ে যেতে পারে। It appear first on the anterior fold of the axilla, side of the abdomen, and back of the hand, then on the trunk and forearm. The neck and face are seldom affected. During the second week, symptom increase in severity, sore develop in the limb. The tongue become dry, brown, shrunken, and tremulous. The spleen may be palpable, the pulse is feeble, and the patient is stuporous and delirious. The temperature fall rapidly at the end of the second week, and the patient recover gradually. In fatal case, patient usually dies in the second week of toxemia, cardiac failure, renal failure, and pneumonia. এটা নিয়ে তোমাদের ডিটেইলস বলছি না, কারণ এটা অত ইম্পর্টেন্ট না। স্ক্রাব টাইফাসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। এখন আসলে এন্ডেমিক টাইফাস caused by Rickettsia typhi. এটা milder form. In endemic world, human are the infected when the feces or content of the crusted flea which has fed on an infected rat, it is flea-borne and introduced into the skin. The incubation period 8 থেকে 14 দিন. The symptom resemble those of mild louse-borne typhus. The rash may be scanty and transient.
এখন আসলে ইনভেস্টিগেশন, কি ইনভেস্টিগেশন আমরা করব? যেটা তোমাদের বলা হলো সেটা হলো তোমরা একটু চিন্তা করো আর কি। তোমাদের ভেরিয়েন্ট মনে রাখার দরকার নাই। তোমরা বুঝবা যে রোগীর যদি জ্বর থাকে, গা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, তার র্যাশ থাকে, আর যদি অ্যাস্কার পাওয়া যায়, আর কোনো কোনো সময় সিভিয়ার কেসে বিভিন্ন অর্গান ফেলিওর থাকে, তাহলে তোমরা ইউ মে থিঙ্ক দ্যাট পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রিকেটশিয়া। এখন দেখো ইনভেস্টিগেশন আমরা কি করি, একটু তাড়াতাড়ি যাই। আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ব্লাড কাউন্ট করলে যেটা পাই সাধারণত থ্রম্বোসাইটোপেনিয়া পাই। এমনি সব নর্মাল, কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া পেতে পারি, কাউন্ট 1 লাখের নিচে নেমে আসতে পারে আর কি। খুব প্যাথোজেনিক না, এটা পেতে পারি। আর তাদের হেপাটাইটিস হয় বলে ট্রান্সঅ্যামিনেসটা একটু বাড়তে পারে। এক্সরে করে অনেক সময় মোটলিং শ্যাডো পাবো, এটা খুব প্যাথোজেনিক না। আমরা সাধারণত মানে কোনো কনক্লুসিভ কিছু না আর কি। ওয়েল ফিলিক্স রিঅ্যাকশন, এইটা শোনো আর কি, এটা ইম্পর্টেন্ট। এটা রিকেটশিয়ার জন্য এটাই করে ওয়েল ফিলিক্স রিঅ্যাকশন বা বায়াল ফিলিক্স রিঅ্যাকশন বলি। দো ল্যাক অফ হাই সেন্সিটিভিটি এন্ড স্পেসিফিসিটি, যদিও এটা খুব সেন্সিটিভ আর স্পেসিফিক না, 30% মাত্র, কিন্তু আমাদের কিছু করার নাই, এটাই হলো আমাদের ডায়াগনোসিসের পথ। বাট স্টিল serve as a useful and inexpensive diagnostic tool. The test should be carried out only after 5 to 7 days. ওই বিডাল টেস্টের মতো 7 দিন পরে করতে হবে। টাইটার যদি IgM 1:80 থাকে তাহলে আমরা কনসিডার করব যেটা ইনফেকশন আছে। Either fourfold rise in the titer in pair sera or single titer or more than 1:320 fourfold rise is considered diagnostic. তোমাদের এখানে এই যে এটার জন্য আমরা প্রোটিয়াস অ্যান্টিজেন ব্যবহার করি, OX-K, OX2 আর OX19। OX-K টা মেইনলি স্ক্রাব টাইফাসে ব্যবহার করা হয়, OX2 টা সাধারণত ব্যবহার করা হয় স্পটেড ফিভারে। রাইজিং টাইটার, ওই ভিডাল টেস্টের মতো রাইজিং টাইটার যদি 2 বার করো তাহলে এটা মোর ডায়াগনস্টিক। এটা স্ক্রিন টেস্টের জন্য ব্যবহার করা হয়। দিস ক্যান বি ইউজড এজ এ স্ক্রিন টেস্ট, যে টাইফয়েড মানে রিকেটশিয়াল ফিভার আছে কিনা দেশে। আমরা কিন্তু এই টেস্টটা খুব বেশি করি, এটা ওইভাবে করি না, আমরা করি ফেব্রাইল অ্যান্টিজেন টেস্ট। আমরা ট্রিপল অ্যান্টিজেন টেস্ট লিখে দেই, সেখানে 3টা টেস্ট করা হয়, সালমোনেলার এগেইনস্টে, ব্রুসেলার এগেইনস্টে আর রিকেটশিয়ার এগেইনস্টে। এই 3টা টেস্ট, সালমোনেলা, রিকেটশিয়া আর ব্রুসেলার এগেইনস্টে অ্যান্টিজেন ব্যবহার করা হয়। এর অ্যান্টিজেন এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এটা দেখা হয় আর কি। দেখো ইন্টারপ্রিটেশন, দেখো সেরা ফ্রম এন্ডেমিক টাইফাস, অ্যাগ্লুটিনেট, OX19 আর OX2। OX2 এই যে মানে তোমার রিকেটশিয়ার 3টা সেরা ব্যবহার করে, এটা হলো মানে এ থেকে নেওয়া হয় তোমার ওই যে একটা মানে প্রোটিয়াস অ্যান্টিজেনের সাথে সিমিলারিটি থাকার জন্য প্রোটিয়াস অ্যান্টিজেন নেওয়া হয়। OX19 আছে, OX2 আছে আর OXK আছে। এখন OX2 আর OX19 হলো তোমার এক ধরনের কাজ করবে, তোমার ধরো টেরা স্পটেড ফিভারের জন্য OX19 OX2 আর টাইফাস ফিভারের টাইফাস স্ক্রাব টাইফাসের জন্য OXK। এখানে টেস্ট ইজ নেগেটিভ rickettsial poxe, false positive reaction may occur in urinary and other porous infection. Test may be negative in 50% case of scrub typhus. এজন্য এটা অতটা ইম্পর্টেন্ট না, মানে মানে কনক্লুসিভ না। তারপরে এটা ছাড়া আমাদের কোনো পথ নাই। এখানে একটু দেখো রকি মাউন্টেড স্পটেড ফিভারে আমরা OX19 আর OX2 দুটো পজিটিভ হবে। এন্ডেমিক টাইফাসে শুধু OX19 পজিটিভ হবে, এন্ডেমিক এপিডেমিক টাইফাসে OX19 পজিটিভ হবে। ম্যানেজমেন্ট খুব সোজা। আমরা যদি আমরা হয়তো স্পটেড ফিভার না মানে টাইফাস ফিভার, এন্ডেমিক টাইফাস না এপিডেমিক টাইফাস, স্ক্রাব টাইফাস ধরতে পারছি না, কিন্তু রিকেটশিয়াল ফিভার ধরতে পারছি, চিকিৎসা খুব সহজ। The different rickettsial fever vary in severity, but all respond to tetracycline. Tetracycline দিলেই রেসপন্ড করবে। 500 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি, 7 দিন দিব। 500 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি, অথবা দিতে পারি আমরা ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম সকালে 100 মিলিগ্রাম বিকালে, মানে 200 মিলিগ্রাম ডেইলি ফর 7 ডেজ। অথবা ক্রনিক্যাল দিয়েও চিকিৎসা করা যায়। তো আমরা সাধারণত টেট্রাসাইক্লিন অথবা ডক্সিসাইক্লিন দিয়ে চিকিৎসা করি। Large bone typhus and scrub typhus can be treated with single dose of doxycycline. সিঙ্গেল ডোজ দিও ডেইলি, সিঙ্গেল ডোজ মানে একটা সিঙ্গেল ডোজ 200 মিলিগ্রাম একসাথে খাইয়ে দিয়েও করা যায়। আবার রিপিট করতে হয় 2-3 দিন পরে, যাতে রিকার না করে, রিল্যাপস না হয়। কোন জায়গায় ক্লোরোফেনিকল ডক্সিসাইক্লিন রেজিস্ট্যান্স মানে টাইফাস ফিভার পাওয়া যাচ্ছে, সেসব জায়গায় রিফাম্পিসিন দিয়ে চিকিৎসা করতে হয়। তোমাদের এত কিছু দরকার নাই। তোমরা রিকেটশিয়াল ফিভার পাইলে টেট্রাসাইক্লিন 500 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 7 ডেজ, অথবা ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বিডি ফর 7 ডেজ, এটা মনে রাখো। কোন ক্ষেত্রে নার্সিং কেয়ার ইম্পর্টেন্ট, যদি রোগী বেশি খারাপ, স্পেশালি ইন এপিডেমিক টাইফাস, সিডেশন মে বি রিকোয়ার্ড যদি ডেলিরিয়াম থাকে, ব্লাড ট্রান্সফিউশন ফর হেমোরেজিক কন্ডিশন,
যে হেমোরেজিক স্পট যদি তৈরি হয় যখন রিল্যাপসিং ফিভার এন্ড টাইফয়েড, আর অনেক সময় রিল্যাপসিং ফিভার, টাইফয়েড ফিভার এগুলো কনকমিনেন্ট থাকতে পারে রিকেটশিয়াল ফিভারের সাথে, এরকম থাকলে এদের চিকিৎসা করতে হবে। নিউমোনিয়া থাকতে পারে ইনএসপেপ টাইফাসে, থাকলে এগুলোর কনকমিনেন্ট চিকিৎসা করতে হবে। কনভালেসেন্স ইউজুয়ালি প্রোটেক্টেড, মানে দীর্ঘস্থায়ী হয় ওল্ড পিপলের বেলায়। প্রিভেনশন কি দেখো, প্রিভেনশন কিছু না, প্রিভেনশন সহজ। টু প্রিভেন্ট রিকেটশিয়াল ইনফেকশন, lice, flea, ticks and mites need to be controlled with insecticide. এগুলোকে মেরে ফেলতে হবে সবগুলোকে, lice, fleas, ticks and mites. Wearing protective cloth in endemic area, ওখানে গেলে protective cloth পরতে হবে। Insect repellent can be used on the skin, এটা মানে স্কিনে লাগিয়ে রাখতে পারো। Prophylactic treatment, weekly dose of doxycycline খেতে পারো। আর there is huge antigenic variation, এই জন্য ভ্যাকসিনের কোনো রোল নাই, সো নো রোল অফ ভ্যাকসিন। আর আমরা রোডেন্ট কন্ট্রোল করবো যারা রিজার্ভার হিসেবে কাজ করে। আর অ্যাভয়েড ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ গ্রাস, এই যে বললাম মাইট গ্রাসের মাধ্যমে আসতে পারে। এগুলো হলো আমাদের প্রিভেনশনের পথ। কি করব আমরা, ইনসেকটিসাইড দিব, প্রোফাইলেক্টিভ ক্লোথ মানে প্রোটেক্টিভ ক্লোথ করবো, অথবা রিপেলেন্টস ইউজ করব, অথবা প্রোফাইলেক্টিক তোমরা ডক্সিসাইক্লিন খাবা। আর ভ্যাকসিনের কোনো রোল নাই এখানে, রোডেন্ট কন্ট্রোল করতে হবে। আর তোমার অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ গ্রাস, খালি পায়ে এই সে মাঠে হাঁটা যাবে না আর কি। সো থ্যাংক ইউ। আমার মনে হয় তোমাদের খুব অসুবিধা হওয়ার কথা না রিকেটশিয়াল ফিভার বোঝার জন্য। সেটা হলো জ্বর থাকবে, গা ব্যথা থাকবে, অনেক সময় অ্যান্ডারশন ভমিটিংও থাকতে পারে, আর তার র্যাশ থাকবে, আর সিভিয়ার স্টেজে অর্গান ফেল। এরকম রোগী যদি পাও তাহলে তোমরা ওই যে ট্রিপল অ্যান্টিজেনটা করবা আর একটা সিবিসি করবা, এর বেশি আমাদের কিছু করার নেই। আর ট্রিট দ্য পেশেন্ট উইথ টেট্রাসাইক্লিন অথবা ডক্সিসাইক্লিন, ঠিক আছে? সো থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব স্যার আসুন এখন। আসুন, এরপরে ওদের কি ক্লাস? স্যার এখন ওই ওয়ার্ড ওদের এখন মানে ওয়ার্ড প্লেসমেন্ট, জি স্যার, যে ডিপার্টমেন্ট 9:30 মানে শুরু করবে কোন কোন এক ডিপার্টমেন্ট। আনোয়ার স্যার মনে হয় 10টার সময় স্যার। তাহলে ওই যে আগে মানে স্যারের নাসির স্যারের ক্লাস হতো সেটা তো আর হবে না এখন থেকে, তাই না? স্যার না, ওই যে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট মনে হয় কম্পেইন করছে স্যার। ঠিক আছে, এই জন্য আসি স্যার এক সহায়তা এসে আসছে। আচ্ছা তাহলে তো কোনদিন 5 মিনিট ওভার হলে অসুবিধা হবে না, তাই না? আগের মতো আর না না স্যার, আমার ক্লাস নাই নয়তো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হলো আমাদের এইচআইভি ইনফেকশন। জি স্যার, ওদের পরে আসতে বলো। আর 10টা শুরু করবেন স্যার ইসিজি?